দেবদাস হওয়ার ইচ্ছে আছে। ঠোঁট এলিয়ে কিঞ্চিত হাসল ফাহাদ। অবহেলায় ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে বলল, পারো তো তাও দেবকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা ভালোবাসা তোর আমাকে একটুও দাম দাওনি। দেবদাস হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে খাওয়া দাওয়া সেরে রুম অন্ধকার করে লুকিয়ে আছিস কেন? ফয়সালের প্রশ্নের জবাব দিল না ফাহাদ। মুখে শয়তানি হাসির রেখা টেনে বলে উঠল, বাসর রাতে বউ বাপের বাড়ি রেখে এলে এখন সময় কাটছে দেখে আমাকে খোঁচাতে এসেছ। চোখ জোড়া সরু করে ফেলল ফয়সাল। ফাহাদের দিকে ফিরে বলল, অপেক্ষার ফল মিষ্টি হয় বুঝলি। তোর হারামজাদা ভাই মেয়েটাকে কেমন গুমোট বানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমার সাথে কথা বলল না। আমি কথা বলার চেষ্টা করলেও কেমন ভয় পায়। ফাহাদ জোরে শ্বাস ফেলল। ওর বড় ভাইয়ের কাহিনী আগে জানতো না। যখন থেকে জেনেছে তখন থেকে কোনো যোগাযোগ রাখেনি। পাটোয়ারি বাড়ির মানুষগুলোর মন মেজাজ ভালো ছিল না, তাই ফয়সাল বৃষ্টিকে আনিনি। ফাহাদরা চলে আসার অনেক পরে ফয়সালরাও চলে এসেছে, তবে একা। সিদ্ধান্ত হয়েছে কাল একসাথে দুই মেয়েকে দুই জামাইয়ের হাতে তুলে দিবে রহমান পাটোয়ারি। ফয়সাল আর জহিরুল দেওয়ান মেনেছে সে কথা। ও চাইলে বৃষ্টিকে আজই নিয়ে আসতে পারত, কিন্তু ওর সাথে স্বাভাবিক আচরণ করতে পারছে না বৃষ্টি, তাই আরেকটু সময় দিয়ে এলো। রাত গভীর হয়েছে ঠিক, তবে নিদ্রা নেই পাটোয়ারি বাড়ির মানুষের। বাড়ির মহিলাগণ এলোমেলো বাড়ি গোছাতে ব্যস্ত। বিয়ে বাড়িতে মানুষজন এসেছে গিয়েছে, বাচ্চা কাচ্চা যেখানে যেখানে আউলে ঝাউলে রেখেছে সব কিছু ধুলোবালিময় অগোছালো। বাড়ি গোছাতে হিমশিম খাচ্ছে তারা। সারাদিনের ক্লান্ত শরীর তাও করতেই হচ্ছে। আর পুরুষগণ কালকের জন্য নতুন আয়োজনের সব ব্যবস্থা করছে। এই তো মাত্র কয়েক ঘন্টা। বিয়ে ছোট করে হোক আর বড়, খরচ যা করার তা করতেই হয়। রাসেল আর রহমান হাতে যা টাকা আছে সেগুলো নিয়ে হিসেবে বসেছে। বেলার রুমে বাড়ির তরুণীদের ভিড়। বৃষ্টির বিয়ে উপলক্ষে মেহেদি পড়েছিল, এখন আবার এ দু জায়গা যা ফাঁকা রয়ে গেছে সেটা পূরণ করতে বসে পড়েছে সবাই। বেলা এক হাতে আগে মেহেদি দিয়েছিল, এখন আরেক হাতে দিয়ে দিচ্ছে দিশা। হাতের মাঝখানে আবার দিগন্তের নাম লেখার জন্য জায়গা টেপ লাগিয়ে রেখেছে। পুরো হাত ভরে মেহেদির জমকালো ডিজাইন করে দিল দিশা। টেপটা উঠিয়ে যেই না নাম লিখতে যাবে অমনি বাদ সাজলো বেলা। দিশার হাত থেকে মেহেদির প্যাকেটটা কেড়ে নিয়ে নিজে লেখা শুরু করলো। বেলার কাজ দেখে হাসলো সবাই। মিনিট পাঁচেক সময় নিয়ে হাত ঘুরিয়ে ফিরিয়ে দিগন্তের পুরো নাম লিখলো বেলা। বাংলায় লিখতে চেয়েছিল, কিন্তু দিগন্ত ওর বাংলা পড়াশোনা নিয়ে মজা উড়িয়েছিল বলে লিখলো না, ইংরেজিতে লিখলো এবার। লেখা শেষ হতেই বাণীর ফোনটা নিয়ে বাইরে দৌড়ে গেল। আরেক দফা হাসলো সবাই। বাণীর শরীর বেশি ভালো না, হয়তো সারাদিনের ব্যস্ততার জন্য খারাপ লাগছে। বৃষ্টি ওদের সাথে বসেছিল, কিছুক্ষণ আগে একপাশে গিয়ে শুয়ে পড়েছে। বউ সাজের মেকআপের কারণে ওর চোখ মুখ ফুলে গেছে কিছুটা। অ্যালার্জির কারণে এরকম হয়েছে, তাছাড়া অনেকটা ধকল গিয়েছে, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছেও। বানিও একটা বালিশ টেনে বৃষ্টির পাশ ঘেঁষে শুলো। ঘুমন্ত বোনের মাথায় বিলি কেটে ওকে জড়িয়ে ধরে চোখ বুজলো। অপর পাশে মাইশা দিশা ফোনে কিছু একটা করছে। বানি আর বৃষ্টিকে ঘুমিয়ে যেতে দেখে ওদের মধ্যে গুজুর ফুজুর জোরালো হলো। দিশার কোল জুড়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে প্রত্যাশা। দিগন্ত বারবার বলেছে ওর খেয়াল রাখতে। ভিডিও কল লাগিয়ে ফোনে মুখের সামনে ধরে রেখেছে বেলা। অন্যদিকে উদম শরীরের উপর হয়ে গভীর তন্দ্রায় দিগন্ত। ফোনের ওয়াইফাই অন ছিল, ফলস্বরূপ সশব্দে বেজে উঠল। ফোনের আওয়াজে ঘুম হালকা হলো দিগন্তের। হাতড়িয়ে সামনে এনে দেখলো বাণীর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল এসেছে। সময় দেখলো আগে দিগন্ত, রাত প্রায় 3:30। কল রিসিভ করে কাঁচা ঘুম ভাঙা লাল জোড়া নিয়ে তাকালো স্ক্রিনের দিকে। সরা সরা আলোয় চোখ কিছুটা ছোট হয়ে গেল। স্ক্রিনে দিগন্তের মুখ ভেসে উঠতে বেলার হাস্যরত মুখ জলজল করে উঠল। দিগন্ত ঘুম জড়ানো ভাঙা গলায় বলল, ঘুমাসনি এখনো?
বেলা টকটকে চোখে চেয়ে বলল, কাল না আমাদের বিয়ে, ঘুম আসছে না, গান ছেড়ে নাচতে ইচ্ছে করছে। তারপর আবার দুই পলক চোখ টিপুনি দিয়ে বলল। দেখেন চোখের কোথাও ঘুমের রেশ নেই। দিগন্ত চোখ মুখ ভেটকিয়ে দিয়ে বলে উঠল, বেশরম মেয়ে, তোর বাপের সামনে এমন নাচানাচি করিস না, আগুন জগলা বুকে কেরোসিন পড়বে। বেলার হাসি মুখ একটু নিভে গেল, আবার হাতের দিকে তাকাতেই সেটা বিস্তর হলো। স্ক্রিন ঘুরিয়ে হাতের দিকে ধরে আমোদিত কণ্ঠে দিগন্তকে বলে উঠল, দেখেন দিগন্ত ভাই আমার হাতগুলো। নজর বেলার হাতের উপর ফেললো। ব্যাস, রাঙা হাত দুটো দেখে চোখ জুড়িয়ে এলো দিগন্তের। ছোটোখাটো নরম হাতের মাঝে প্যাঁচানো কাজের ডিজাইনটা মন দিয়ে দেখতে শুরু করলো। মাঝখানে নিজের নাম দেখে মন ভরাতেই যাচ্ছিল, কিন্তু হলো না, ভেঙে গেল। জ্বলন্ত চোখে বলল, নাম কে লিখে দিয়েছে? স্ক্রিন নিজের দিকে ঘুরিয়ে নিল বেলা, মুখে হাসি রেখে গদগদ ভাব নিয়ে বলল, তো কেন লিখবে? আমি লিখেছি আপনার নাম যত্ন নিয়ে। দিগন্ত রাগী স্বরে বলল, নাদানের বাচ্চা, কি লিখেছিস এটা? দিগন্ত তালুকদার। এই তুই ডিআরবি এর পার্থক্য জানিস না? ঠোঁট উল্টালো বেলা, ম্যান স্বরে বলল, বাংলার ওপর চিল্লান বলে বুদ্ধি করে ইংরেজিতে লিখলাম। এটাতেও ভুল ধরেন, কেমন যেন খাটাস লোক। অবাক দিগন্ত, চরম অবাক। ও ভুল লিখেছে সেটা কি শোনা? দিগন্ত ভুল ধরিয়ে দিল দেখে খাটাস। নিভে আসা আওয়াজে বলল, তুই গোল্ডেন কিভাবে পাইছিলি রে? টুকলি করেছিলি নাকি পাশে জনের দেখে দেখে মেরে দিয়েছিস? আর তোর টিচাররা? একদিন দেখা করে আচ্ছা মতো ট্রিট দিব। ফাঁকিবাজ, একটা সাবজেক্টেও ভালো না। বাংলায় চৌধুরী লাগায়, বায়োলজি মুখস্থ করে, কেমিস্ট্রির কিছু বোঝে না, ইংরেজিও ভুল করে। বুঝি না তুই এসএসসি লেভেল পার করলি কিভাবে? দিগন্তের বিড়বিড়ানো দেখে রেগে গেল বেলা। হাত দেখাতে এলো প্রশংসা শোনার জন্য, কিন্তু লোকটা কোথাকার কি টেনে আনছে। নাক মুখ কুচকে নিয়ে ঠাস করে লাইন কেটে দিল। লাইন বিচ্ছিন্ন হওয়ার পর নিজের কাছে নিজেই বিরক্ত হলো দিগন্ত। নিজ উদ্দেশ্যে দু এক অশ্রাব্য গালি শুনল। উঠে বসে বেডের সাথে হেলান দিয়ে টাইপিং করতে লাগলো। ফোন কেটে কয়েক কদম এগোতে মেসেজ টোন বেজে উঠল। বেলার নজর পড়ল সেখানে। দিগন্তের মেসেজ দেখে কৌতূহলী নেত্রে চেক করলো। ওহে মিসেস দিগন্ত তালুকদার, শুনছেন? লাইনটা দেখে ফুস করে উবে গেল খানিক আগের উদিত রাগ। বিগলিত মনে ঝটপট টাইপ করলো বেলা। বলেন। বেলার মেসেজ আসতেই ঠোঁট কামড়ে অল্প বিস্তর হাসলো দিগন্ত। লিখলো, যত্ন নিয়ে আমার নাম লেখার জন্য গিফটটা না হয় কাল দেই। অপর পাশ থেকে তৎক্ষণাৎ মেসেজ এলো। কি দিবেন? সেটা দেখে আর রিপ্লাই করলো না দিগন্ত। মেসেজের মধ্যে একটা ইমোজি দিয়ে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দিল। অন্যদিকে রিপ্লাইয়ের আশায় থাকা বেলার কাছে ভেসে উঠল একটা ইমোজি। ওর প্রশ্নকৃত লাইনে দিগন্ত দিয়েছে। ঠোঁট কামড়ে ধরে রাখা ইমোজিটা দেখে বোকার মতো চেয়ে থাকলো বেলা। কিছুক্ষণ পর চোখ মুখ বেঁকিয়ে আওড়ালো, কি? উজ্জ্বলার দীপ্তিময় আলোয় ধরণী গাত্র আলোকিত হয়েছে। ঝলমলে দিন, পরিষ্কার আকাশ, রোদে ভরে উঠেছে চারদিক। ধোয়াতলা নির্মল আকাশে নীলছে সাদা পেঁজা তুলতুলে ভেসে বেড়াচ্ছে। প্রান্তরেখায় বিস্তৃত নীল দিগন্ত। দিন বাড়ার সাথে সাথে বেড়েছে লোক সমাগম। বাস স্ট্যান্ডে অপেক্ষারত রায়হান আর দিগন্ত। নিতে এসেছে রোকেয়া তালুকদার, দিলদার তালুকদার আর রেহানাকে। নাতির বিয়ের জরুরি তলব পেয়ে তখনই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন তারা। ট্রেন ছিল না, বাড়ির গাড়ি গিয়ে নিয়ে আসতে সময়ের ব্যাপার, তাই শেষমেশ বাসে আসতে হলো তাদের। স্ট্যান্ডে বাস থামতেই একদল লোক একের পর এক বের হলো। সাথে দেখা গেল দিগন্তের অতি পরিচিত মুখগুলো। রায়হান সহ এগিয়ে গেল সেদিকে। রোকেয়া তালুকদার বাস থেকে নেমেই নাতিকে পেল।
কোনো দিকে না তাকিয়ে নাতির বুকে পড়ে কিছুক্ষণ কাঁদল। সেই যে গ্রাম থেকে এসেছে আর আজ দেখা পেল। দিগন্ত নিশ্চুপ জড়িয়ে ধরে থাকলো দাদিকে। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে, শুকনো ছোটোখাটো শরীরের চামড়াগুলো ঝুলে গিয়েছে রোকেয়া তালুকদারের। অথচ তার পাশে দাঁড়িয়ে থাকা দিলদার তালুকদার এখনো শক্তপোক্ত পুরুষ। চুল দাড়িতে পাক ধরল, গায়ের গঠন সুঠাম। বলা বাহুল্য তার মুখবয়বের ছাপ দিগন্তের মাঝে রয়েছে অনেকটাই। রায়হানের সাথে রেহানার চোখাচোখি হতেই রায়হান সভ্য ছেলের ন্যায় মুখে হাসি বজায় রেখে তাকে সালাম দিল। রেহানাও স্বাভাবিকভাবে তার সালামের জবাব দিল। সেখানে হালকা ভালো মন্দ কথা সেরে তাদের নিয়ে বাড়ির দিকে গাড়ি ঘুরালো দিগন্ত। ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে মাইশা। ভোর সকালেই তালুকদার বাড়ি চলে এসেছে ওরা। মিতালি আর বাণীকে আসতে দিতে চাইছিল না রহমান পাটোয়ারি। জয়নাল আর জুনায়েদ গিয়ে নিজেদের ব্যবহারের জন্য অনুতপ্ত হয়েছে। অনেক কথাবার্তার পর মিতালি আর বাণীকে পাঠিয়েছে রহমান। দুপুরের পর বরপক্ষ হিসেবে আবার যাবে ওরা। তার আগে বাড়িঘর সব ঠিক করতে অবস্থা বেহাল। একটু কাজ করেই কোমরের ব্যথায় কাহিল হয়ে গিয়েছে মাইশা। পুরোপুরি সুস্থ হয়নি এখনো, ভেতরের ব্যথাটা আছেই। হাঁটাচলা করতে পারছে, কিন্তু উঠবস করে কাজ করার দরুন ভেতরে চিনচিন ব্যথার উদ্রেক ঘটেছে। পাশে কোমরে ওড়না পেঁচিয়ে সোফার কুশন পাল্টাচ্ছে দিশা। মাইশার উদ্দেশ্যে বলল, বেশি ব্যথা করলে রুমে গিয়ে আরাম করো, বাকি যা আছে আমি আর ভাবি মিলে করে নিব। বন্ধ চোখ খুলে তাকালো মাইশা। কাজ বেশ অনেকটাই আছে, এগুলো তাড়াতাড়ি শেষ করে আবার তৈরি হতে হবে। তাছাড়া মিতালি ও বাড়িতে বসেছিল না, ভাবিদের হাতে হাতে কাজ করেছে। এখানে এসেও ছুটে বেড়াচ্ছে। ছেলের বিয়ে বলে শরীরের ক্লান্তি টের পাচ্ছে না। শরীর তো পরে অসুস্থ হতে সময় নিবে না। আরও কিছুক্ষণ বসে থেকে ঝট করে উঠে দাঁড়ালো। যত বসে থাকবে অলসতা গ্রাস করবে। জোশ নিয়ে ঝাড়ুটা হাতে তুলে নিল। দিশা ওর কাজে হাসলো, তারপর আবার নিজ কাজে মনোযোগ দিল। মাইশা ঝাড়ু দিতে দিতে দরজার কাছে চলে এলো। হাট খোলা দরজা। 2-3 মহিলা রেখেছে আজকের জন্য। একজন মিতালির সাথে রান্নাঘরে, একজন কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আরেকজন সব কিছু মোছা গোছা করলো। মাইশা ঝেড়ে দিচ্ছে, ওর পেছনে পেছনে মহিলাটাও মুছে নিচ্ছে। বাড়ির কর্তৃকটা দিন না থাকায় ছাতা পড়েছে বাড়িতে। দিশা মাইশাও ইচ্ছে করে হাত দেয় নাই। জুনায়েদের ব্যবহারে তারাও অসন্তুষ্ট ছিল। দরজার সিঁড়ি দুটো ছেড়ে ঝাড়ুটা উপরে উঠাতেই একজনের গায়ে লাগলো। চমকে সেদিকে তাকালো মাইশা। সামনের মানুষটাকে দেখে নিজের কাজে লজ্জিত হলো। রায়হান একবার ঝাড়ু দেখলো, আরেকবার মাইশাকে। অবজ্ঞতা নিয়ে স্লো ভয়েসে বলল, শেষ পর্যন্ত ঝাড়ুর বাড়ি। সে একটা বুড়োর জন্য স্বামীকে জাটা ফেটা করলে, শাস্তির জন্য জাটা ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতে। যেমন ধরো তোমার। রায়হানের বলার আগেই চোখ মুখ খিচিয়ে নিল মাইশা। উল্টো ঘুরে চলে আসতে নিলে ওকে পিছু ডাকলো রায়হান। একটা ব্যাগ নাও, বাড়ি অনেক। এটা তোমার মায়ের ব্যাগ, এটা নাও। মাইশা আবারও ঘুরে এলো। রায়হানের দুহাতে দুটো বড় ব্যাগ। মায়ের ব্যাগটা চেনা ওর। হাত বাড়িয়ে সেটা নিতে গেলে পড়ল আরেক ফ্যাসাদে। রায়হানের 2 আঙ্গুল ওর হাত চেপে ধরেছে। একটু টানাটানি করেও ছাড়াতে পারল না মাইশা। এদিকে রায়হান সামান্য ঘাড় বেঁকিয়ে চতুর্পাশে দেখে নিল। দিশা উপরের দিকে যাচ্ছে। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। বাইরে দিলদার, রোকেয়া আর রেহানাকে নিয়ে বাগানের দিকে আছে দিগন্ত। সেখানে রোকেয়ার হাতে গাড়া 2টো মেহগনি গাছ অনেক বড় হয়েছে। বাড়িতে ঢোকার আগে সেটাই দেখছে ওরা। রায়হান ওদের সাথে যায়নি। গাড়ি থেকে 2টো ব্যাগ নিয়ে বাড়ির দিকে এসেছেও। পরিবেশ ফাঁকা দেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটল রায়হানের। মুহূর্তেই ব্যাগ নিচে রেখে মাইশার একদম কাছাকাছি চলে এলো। হক চকালো মাইশা। পেছনে সরে যেতে চাইলে বাধা পড়ল পুরুষালী হাতের বাঁধনে। রায়হানের চোখ মুখ ভালো ঠেকলো না ওর কাছে। ভয়ার্ত চোখে আশপাশ দেখলো। লোকটা যেভাবে চেপে ধরেছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড হবে।
ছাড়াতেও না পেরে রাগে গা পিত্তি জ্বলে উঠল রায়হানের। পূর্ণ দৃষ্টি মাইশাতে, ওকে দেখতে দেখতে মাথায় শয়তানি ভর করলো। তা ছড়িয়ে পড়ল বাইরেও। ঠোঁট কামড়ে ধরে ধীর গলায় বলে উঠল, উফ, রাখলে তোমাকে কি যে লাগে। মাসুম চেহারা থেকেও একটু জোস, মন যেন কি কি করতে চাইছে। রায়হানের ঠোঁট কাটা কথাগুলো বিষিয়ে দিল মাইশার মন। দাঁত খিসে বলল, ছাড়ুন, আপনি একটা অসভ্য লোক। কিভাবে একটা মেয়ের সাথে এরকম করতে পারেন? ছি। রায়হানের গায়ে লাগলো না কথাটা, বরং চেহারায় ফুটল দ্বিগুণ দুষ্টুমির রেশ। কণ্ঠ টেনে বলল, এই একটা মেয়ের সাথে আমি সব অসভ্যতামি করব। কট খেয়ে মেয়েটাকে পেয়েছি, এমনি এমনি তো ছাড়া যাবে না জানেমান। মাইশা মোচড়ামুচড়ি শুরু করলো। ভয়ে ভেতর শুকিয়ে এসেছে ওর। কখন যেন কে দেখে ফেলছে। রায়হান সুযোগ বুঝে ওর কোমরের দিকে জোরে চাপ দিল। ব্যথায় তৎক্ষণাৎ মাইশার মুখ থেকে বের হলো। আহ! সঙ্গে সঙ্গে ভেসে এলো রায়হানের বেফাঁস কথা, ইস, কি হুট কথাবার্তা। এখন না বউ, বন্ধুর বিয়ে সেরে আসি, কন্ট্রোল ইউর সেলফ। বলে ছেড়ে দিল মাইশাকে। ব্যাগ দুটো নিয়ে ভেতরে চলে গেল। এদিকে চল ঝুলে পড়ার উপক্রম মাইশার। নিজে নিজে কি বলে গেল লোকটা। রায়হানের অসভ্য ইঙ্গিত স্মরণ হতেই চোখ বড় বড় হয়ে এলো। লজ্জায় হাত পা ঘেমে উঠল। সিঁড়ির কোণে দাঁড়িয়ে এতক্ষণে সব কিছু দেখেছে দিশা। প্রথমে অবাক হলেও এখন ওর কাছে ব্যাপারটা ভালোই লাগছে। রায়হানের সাথে মাইশাকে মানাবে সুন্দর। জুটিটা কল্পনা করে নিয়েছে দিশা। পরে মাইশাকে ধরবে। এখন ওর মন ভার হয়ে আছে। আগে মাইশাকে দেখে নিজেকে সান্ত্বনা দিত, এখন কাকে দেখে দিবে? সিঙ্গেলনেসের উপর রাগ উঠল। সেই যে লাস্ট ক্রাশ খেয়েছে, তারপর থেকে একবারও ফ্লার্টিং করেনি। অনেক ভালো হয়ে গিয়েছে, অথচ যার জন্য ভালো হলো তার পাত্তা নেই। মনে মনে কয়েক দফা গলা ফাটিয়ে কাঁদল। পরপরই ফাহাদের আইডি বের করে ওকে নক করলো। আবুলের ঘরের আবুল, হাদার বাচ্চা, বলদ ছোকরা, যাওরা বেটা ছেলে। এই লাস্ট মেসেজ দিলাম, রিপ্লাই না দিলে তুই মরেও শান্তি পাবি না। এই সিঙ্গেলের কথা তোর কপালে লাগুক। ফু। লিখে সেন্ড করে দিল। তারপর ফোন অফ করে বিরস মুখে কাজ করতে লাগলো। রোকেয়া তালুকদারদের নিয়ে বাড়ির ভেতরে আসলো দিগন্ত। গলা ছেড়ে মিতালিকে ডাকলো। মিতালি বানিয়ে ছুটে এলো ওদের কাছে। সালাম দিয়ে ওদের তোষামোদ করতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে এতদিন পর মেয়েকে সামনে পেয়ে চোখ টলমলে হলো রেহানার। এই প্রথম মেয়েকে ছেড়ে আছে। বুকে আগলে নিয়ে খুব করে আদর করলো। মাইশাও মায়ের বুকে পড়ে ইমোশনাল হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে এলো। সবাই একসাথে সোফায় বসলো হালকা চা নাস্তার জন্য। দিশা চা খাচ্ছে আর বারবার সরু চোখে মাইশার দিকে তাকাচ্ছে। ইতিমধ্যেই কয়েকবার এর কারণ জিজ্ঞেস করেছে মাইশা, উত্তর দেয়নিও। মাইশা কেমন বেকায়দায় পড়েছে। একদিকে দিশা কেমন অদ্ভুত ব্যবহার করছে, অন্যদিকে ওর পাশের সিঙ্গেল সোফায় রায়হান বসেছে। দূরত্ব খুব একটা নয়। লোকটা চা খাচ্ছে কম, ওকে টিচ করছে বেশি। রোকেয়া তালুকদার বলল, তুমি যে বেলাকে পছন্দ করো সেটা আগে জানাবা না? আমি আবার তোমার জন্য মাইশাকে নিয়ে আলাপ করছিলাম। কথাটা শুনে দাঁত দিয়ে জিভ কাটলো মিতালি। সব বাচ্চারা এখানে আছে, এভাবে বলা উচিত হলো না রোকেয়ার। একজনের রিয়াকশন তাই। দিগন্ত ভ্রু কুঁচকে নিয়েছে। দিশা মুখ গোল করে রেখেছে। মাইশা অস্বস্তিতে মাথা নামিয়ে নিয়েছে। আর রায়হানের গলায় চা আটকেছে। খুব খুব কাশছেও। দিগন্ত রায়হানের অবস্থা দেখে ঠোঁট বাঁকালো। হালকা গলা ঝেড়ে বলল, ওসব ভাবনা মাথায় এনেছিলে কিভাবে? মাইশাকে আমি দিশার মতো স্নেহ করি। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওর জন্য একটা ছেলে দেখেছি ভুল, প্রস্তাব পেয়েছি। আমারও ভালো লেগেছে অনেক। ছেলেটা নৌবাহিনীতে আছে, দেখতে শুনতে ভালো। আমার ঝামেলা মিটুক, তারপর ওদের আসতে বলবো। তোমরাও আছো এখন?
ক্ষুব্ধ নয়নে দিগন্তের দিকে তাকিয়ে আছে রায়হান। চোখ দিয়ে মেরে খান খান করতে চাইছে ওকে, ভেতরে দাউ দাউ করে জ্বলছে। দিগন্ত যে ওকে জ্বালানোর জন্যই বলেছে তাও বেশ জানে, জানার পরও জ্বলছে। মাইশা এক পলক রায়হানকে দেখে আবারও চোখ নামিয়ে নিল। ভালো লাগছে না ওর, সব কিছুই বিষাদ ঠেকছে। প্রায় বিকেল হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির সামনে আসলো দুটো গাড়ি। গাড়ি থেকে একে একে নামলো সবাই। রহমান, রাসেল আর বেলার খালুসহ কয়েকজন এগিয়ে এলো ওদের কাছে। সবার সাথে কথাবার্তা বলে তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। এদিকে দিগন্ত দাঁড়িয়েই আছে, পরনে সাদা পাঞ্জাবি। রহমান পাটোয়ারিও দাঁড়িয়ে আছে, দুজনে এখনো কথা বলেনি। দিগন্ত কিছুক্ষণ নীরব থেকে হুট করে সালাম দিল। এটাই চাইছিল রহমান, এরই জন্য এতক্ষণ আকবর একটু শব্দটি করেনি। সালাম নিয়ে বলল, বেওয়ারা জীবনযাপন করেন আর যাই করেন, আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন। এটা আপনার শ্বশুর বাড়ি এলাকা হতে চলেছে। এলাকার সব মুরব্বিকে সামনে পেলে এই জিনিসের হেরফের যেন না দেখি। অন্তত আমার মেয়ে জামাই হওয়ার চেষ্টা করবেন। বাকি দুই জামাই আবার এদিকে ঠিক। দিগন্ত মাথা নাড়িয়ে সায় জানালো। রহমান স্বাভাবিকভাবে কথা বলে দিগন্তকে নিয়ে ভেতরে এলো। সব পরিবারের লোকজন, বাইরের মানুষজন নেই, তাই স্টেজের প্রয়োজন পড়ল না। বাড়ির ভেতরে ফাঁকা জায়গায় ছোটোখাটো আয়োজন করা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছে বেলা। লাল শাড়ি, মাথায় লাল ওড়না, মুখে পার্লারে সাজিয়ে দেওয়া হালকা প্রসাধানী, গায়ে সোনার অলংকারে পুরো রূপ পাল্টে গিয়েছে ওর। মনে হচ্ছে আয়নাও না আরেকজন। অপরদিকে কোমরে হাত রেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে বৃষ্টি। ওকে নিচে নিয়ে যেতে বলেছে, আর এদিকে বেলার নিজেকে দেখাই শেষ হচ্ছে না। একে একে সবাই এসে ঘুরে গিয়েছে, কিন্তু রুম থেকে বের করতে পারিনি বেলাকে। ইচ্ছে করে রুমে ঘাপটি মেরে সময় নষ্ট করছে ও। বৃষ্টির কথা কানে না তুলে আয়নার সামনে মুখ আবারও এলো বেলা। বৃষ্টিকে বলল, আপা এটা আমি, আমাকে এত সুন্দর লাগছে কেন? বিয়ে হলেই মেয়েদের এত সুন্দর লাগে? তাহলে তো আরো আগে বিয়ে হতো, তাই না? বৃষ্টি কপাল চাপড়ালো। বেলা আবারও বলল, এখন থেকে আমি প্রতিদিন বউ সাজবো, কি সুন্দর শাড়ি পরে সাজা যায়। বৃষ্টি বাঁকা গলায় বলল, পাগল মেয়ে, বউ সাজা নিয়ে পড়ে থাকবি নাকি বিয়েও করবি? সেদিন তো খুব ফরফর করলি আব্বুর সামনে। আমার দেবরকে ফেলে আপার ভাসুরের জন্য কেঁদে মরলি। এখন দেরি করছিস কেন? চল আমার সাথে, কাজী এসেছে, অনেকক্ষণ হলো, সবাই অপেক্ষা করছে। বেলা কয়েক পলক ঝাপটে বৃষ্টির দিকে চাইল। মাথার ওড়নার দুই কোণা টেনে ধরে হেলে দুলে উঠে বলল, আগে দুইটা ছবি তুলে দাও, আমার বাচ্চা কাচ্চা নাতি নাতনিরা দেখবে না আমাকে কত সুন্দর লাগছিল বিয়ের দিন। বিয়ের পর তো সোজা ও বাড়িতে নিয়ে যাবে, ততক্ষণে সাজ খারাপ হয়ে যাবে। দাও না আপা ছবি তুলে। আক্কেল গরম বৃষ্টি। এরই মধ্যে দিশা এলো রুমে। দেরি হচ্ছে দেখে ওকে পাঠিয়েছে দিগন্ত। দিশাকে দেখে বেলা শাড়ি হালকা উঁচু করে লাফিয়ে ওর কাছে এলো। বেলার কাজে চোখ রাঙানি দিল দিশা। শাড়িতে পা আটকে এখনই পড়ে যেত। এভাবে লাফাচ্ছিস কেন? বিয়ের দিন বউদের চুপ করে বসে থাকতে হয়, গাধা। দিশার হাতের ফোনটা টেনে নিল বেলা। ক্যামেরা অন করে আরবার ওর হাতে ধরিয়ে দিল। দিশা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো ওকে। বেলা ওড়নার এক পাশের কোণা দিয়ে মুখের অর্ধেক ঢেকে বলল, ছবি তুলে দাও, ভালোভাবে তুলবে। হ্যাঁ। দিশা বাঁকা মুখে বলল, এখন থেকে আমি তোর ননদ, সম্মান দিয়ে কথা বলবি। কি হুকুম করছিস আমাকে? আমার হুকুম মেনে চলবি তুই, বুঝলি? চোখ জোড়া শুরু করে নিল বেলা। প্রশ্নাত্মক গলায় বলল, দিশা আপু, দিগন্ত ভাই তোমার বড় ভাই না? দিশা সরল মনে জবাব দিল, হ্যাঁ। বেলা পুনরায় প্রশ্ন করল, তার বউ তোমার বড় ভাবি না? হ্যাঁ, কেন? মুচকি হাসল বেলা। ভাবসাব নিয়ে বলল, ভাবি মায়ের সমান হয়, রেসপেক্ট মি।
তাড়াতাড়ি ছবি তুলো তো। আব্বু সরু চোখে বেলার দিকে তাকিয়ে থাকলো দিশা। তারপর মিনিট পাঁচেক সময় নিয়ে বেলার ইচ্ছে মতো ছবি তুলে দিল। এতক্ষণও বেলাকে আসতে না দেখে নিচে সবার পিড়াপিড়ি উঠেছে। দিগন্ত চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অপেক্ষা করতে করতে আর পারছে না। ধৈর্যের বাঁধ চরমে উঠেছে। তবুও নিশ্চুপ, হাঁটুতে এক হাতের ভর ঠেকিয়ে আরেক হাত দিয়ে ফোন ধরে রেখেছে। স্টপ ওয়াচ চলছে। এখানে এসে বসার 3 ঘন্টা 12 মিনিট হয়ে গেল। সেকেন্ডের গতি চোখের পলকে পরিবর্তন হচ্ছে। এখান থেকে সদর দরজা পেরিয়ে আকাশ দেখা যাচ্ছে। সেদিকে তাকালো দিগন্ত। সন্ধ্যা নেমে আসছে। ছবি তোলা শেষ হতেই বেলার চঞ্চলতা কমে গেল। বিরস মুখ নিয়ে বিছানায় বসলো। দৃষ্টি থামালো দরজার দিকে। বৃষ্টি এবার বেলার উপর বিরক্ত হলো খুব। ও নিজেও ভারী শাড়ি গহনা পরে আছে। বেলার সাথে সাথে ও শ্বশুরবাড়ি চলে যাবে। শেষমেশ জোরে ধমকালো বেলাকে। তৎক্ষণাৎ বেলার নেত্রপল্লব ভারী হলো। টলমলে চোখ দরজা থেকে সরিয়ে বৃষ্টির দিকে ফেরালো। কম্পমান গলায় বলে উঠল, সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি আপা। তোমার আর বড় আপার বিয়ের আগে আব্বু তোমাদের সাথে একা একা কথা বলেছিল, আদর দিয়েছিল, তোমাদের দোয়াও দিয়েছিল অনেক। আমার সাথে এখনো কথা বলতে এলো না যে। আমি আব্বুর জন্য অপেক্ষা করছি। বেলার কান্নারত কথা শুনে থমকালো বৃষ্টি। আসলেই রহমান পাটোয়ারি একবারও এদিকে আসেননি। দিশা চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কাজীর তাড়া দেখে উপরে আসতে বাধ্য হলো রহমান। মাত্রই মেয়ের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল সে। বেলার বলা কথাগুলো সব শুনেছে। বুক খামচে ধরে আছে তার। মেয়ের উপরে রাগ নেই, তবে কিঞ্চিত অভিমান তো রয়েছে বটেই। নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে দেখে ওই কিঞ্চিত অভিমানের রেশ ধরে সকাল থেকে বেলার মুখোমুখি হননি তিনি। তবে অভিমান হয়তো কিছুটা কমলো। বেলা যে এখনও রাব্বর অপেক্ষায় বসে আছে সেটা শুনে ভেতরে কোথায় যেন প্রশান্তি মিলল রহমানের। পরক্ষণে আবার বুক ধুক করে উঠল। এই তো আর কিছুক্ষণ, তারপর পাটোয়ারি বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাড়ির 3 মেয়ে নিজ নিজ সংসার সামলাবে। তারপর সপ্তাহ, মাস বা বছরে আসবে 1-2 বার। কদিন থেকে আবারও ফিরবে নিজ গন্তব্যে। ভাবতেই চোখের পাতা ভিজে আসতে চাইল রহমান পাটোয়ারির। কিন্তু নিজেকে কঠোর খোলসে আবৃত করে নিল। ধীর পায়ে রুমে এসে মুখ ভর্তি করে ডেকে উঠল, আমার ছোট আম্মাজান, নিচে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আব্বুর কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠল বেলা। রহমান ব্যস্ত পায়ে নেমে কাছে গিয়ে ওকে বুকে আগলে নিল। মাথায় আলগোছে হাত রেখে আদরে গলায় বলল, কাঁদবেন না মা, আপনার সুখে দুঃখে ভালো মন্দে সব সময় আব্বুকে পাশে পাবেন। আব্বুর দোয়া সারা জীবন আপনার সাথে থাকবে। শুধু স্বামী নিয়ে পরবর্তী জীবনে আফসোস করতে পারবেন না। এটা আপনি ইচ্ছায় বেছে নিয়েছেন। আব্বুকে দোষারোপ করবেন না। কান্না থামান আম্মা। উপস্থিত দিশার বৃষ্টিরও চোখে পানি। এদিকে বেলার কান্নার গতি থামল না, বরং বাড়ল। রহমান আরও কিছুক্ষণ ওকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে এলো। নিচে আসার পর বেলাকে এক পলক দেখেছে দিগন্ত। চোখে কাজল দিয়েছিল হয়তো। বিয়ের আগে কেঁদে কেটে সব লেপটে দিয়েছে মেয়েটা। খারাপ না, অগোছালো সাজটাই ভালোই লাগছে ওর। বেলা দিগন্তকে দেখেনি এখনো। আব্বুর হাত ধরে নেমেছে। যেখানে বসতে বলেছে সেখানেই বসে পড়েছে। হুট করে কেমন যেন লাগছে ওর। গাল মুখ গরম হয়ে গিয়েছে। চোখের পাতা এত ভারী হয়েছে যে তুলতেও পারছে না। মুখ নামিয়ে রেখেছে। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত সময়। কাজী সব পড়েছে। শেষে এসে সাক্ষীর উদ্দেশ্যে কাজী কাগজ দেখে পড়তে শুরু করলো। সাক্ষী হিসেবে থাকলো রাসেল পাটোয়ারি। দিগন্ত বেলার বিয়ের উকিল দিলেন তিনি। কাজীর সঙ্গে সঙ্গে মুখ মিলিয়ে বেলার উদ্দেশ্যে বললেন, জুনায়েদ তালুকদারের একমাত্র পুত্র দিগন্ত তালুকদারকে নগদ 6 লক্ষ টাকা দিয়ে দেনমোহরে ধার্য করিয়া তন্মধ্যে নাকের ফুল স্বর্ণ বাবদ 1,999 টাকা কাটিয়া নগদ 5,98,001 টাকা বেলা পাটোয়ারি বিনতে কন্যা আব্দুল রহমান পাটোয়ারিকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। আপনি কি এই প্রস্তাব কবুল করিবেন?
বেলার দিকে সবাই তাকিয়ে আছে। ও লজ্জায় নিচু মাথায় আস্তে করে রেখেছে। কাজী আর আশপাশ থেকে ওকে বারবার কবুল বলতে বলছে। শব্দটা খুব সহজ ঠেকলো বেলার কাছে, একবারেই বলে ফেলতে পারবেও, কিন্তু যেই না মুখে আনতে চাইলো অমনি খুব ভারী ঠেকলো। চোখ গড়িয়ে আপনা আপনি পানি পড়ল। খুব কষ্ট হচ্ছে বলতে, কণ্ঠনালী ভেদ করে টেনে হিঁচড়ে বের করতে হলো ওকে। অবশেষে বলতে সক্ষম হলো। কবুল। কাজী পুনরায় বললেন। কবুল করলেন, তাহলে আবারও কবুল বলেন। বেলা কাঁপা কাঁপা স্বরে বলল, কবুল। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন কাজী। আবার বলুন, কবুল করলেন। বেলা এবার হাউমাউ করে কেঁদে দিল। ভালো লাগছে না ওর, সব ফাঁকা ফাঁকা লাগছে। নার্ভাসনেস আটসাট ভাবে ধরেছে ওকে। রহমান পাটোয়ারি মেয়ের হাতে হাত রেখে ভরসা দিলেন। বেলা কান্নারত চোখে একবার আব্বুকে দেখে চোখ বন্ধ করে নিল। জোরে দম টেনে স্পষ্টভাবে বলে উঠল,